বাংলাদেশ আজকে যে বিশ্বকাপে খেলছে, বেশ কয়েকটি দেশকে হারাতে পারছে, এটাই তো সবচেয়ে বড় কথা। ক্রিকেট খেলছেন, কখনো মাঠে গেছেন, কখনোই যে ব্যাটে বলে ঠিক মতো লাগবে আর ছক্কা হবে, এটা সবসময় সব অঙ্কে মেলে না। সেজন্য আমি কিন্তু আমাদের ছেলেপেলেতে কখনো হতাশা করি না। তাদেরকে আমি বলি আরো ভালো খেলো, আরো মনোযোগী হও, আরো প্র্যাকটিস করো। আইসিসি 16 ভোটের মধ্যে 15টি বিপক্ষে নিয়ে বলে দিল বাংলাদেশের দাবির পেছনে কোনো বাস্তব ভিত্তি নেই। অর্থাৎ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি পরিষ্কার করে বলে দিল যে তোমার ভয় তোমারই, আমরা তার ঔষধ খুঁজতে পারবো না। এই একটা ভোট পাওয়ার পেছনেও পাকিস্তানের কূটনৈতিক সহানুভূতি ছাড়া কোনো ক্রিকেটীয় যুক্তি কাজ করেনি। যদিও আমার মনে হয় পাকিস্তানের এটা একটা চাল যে বাংলাদেশ যদি খেলতে না যায় তাহলে তার একটা প্রতিদ্বন্দ্বী কমলো। এত বড় কূটনৈতিক একঘরে হওয়ার অর্থ হলো বাংলাদেশ আর আগের সেই ভোট ব্যাংক বা সিম্প্যাথি কার্ড খেলতে পারছে না। আগে যে দেশগুলো অন্তত শুনতো, আজ তারাও চুপ, কারণ তারা বুঝে গেছে বাংলাদেশের কথা শুনে লাভ নেই। এখানে সিদ্ধান্ত নেয় রাজনৈতিক টেবিল, ক্রিকেট বোর্ড নয়। বাস্তবতা হলো বিশ্বকাপে না গেলে বাংলাদেশ যে টাকাটা হারালো তা শুধু আইসিসির পার্স নয়, স্পন্সর, ব্রডকাস্ট রাইট, টিকিট রাজস্ব, ট্যুর ফি, বিজ্ঞাপন সব মিলিয়ে কয়েক হাজার কোটি টাকার বাজেট ধুলোয় মিশে গেল। এই টাকার অঙ্কটা কেবল বিসিবির নয়, গ্রামের কোচিং একাডেমি, মহিলা ক্রিকেট, অনূর্ধ্ব 19 দল, জাতীয় লীগ সবখানে কাটছাট হতো। কারণ বিসিবির বাজেটই যদি ফাঁকা হয় তখন কাঠি চলে সবার উপর দিয়ে। একজন পেস বোলার যে নতুন বল কিনতে পারবে না, একজন স্পিনার যে বিদেশি ক্যাম্পে যেতে পারবে না, সেই হিসেব কেউ রাখবে না। কিন্তু সেই হিসেবের বাইরে আরেকটা হিসাব আছে যেটা টাকায় মাপা যায় না, সেটা হচ্ছে ক্রিকেটারদের মনোবল। বিশ্বকাপে না খেলতে পারার এই দুঃখ কোনো ক্রিকেটার কখনো ভুলতে পারবে কি? ভারতে টি-20 বিশ্বকাপে অংশগ্রহণে বাংলাদেশের অস্বীকৃতি ক্রিকেটীয় ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকবে। যে সিদ্ধান্তকে নিরাপত্তার আড়ালে লুকানোর চেষ্টা করা হয়েছে তা আসলে বাংলাদেশের ক্রিকেটের মেরুদণ্ড ভেঙে দেওয়ার একটি নিষ্ঠুর রাজনীতি। আইসিসির বোর্ড মিটিংয়ে বাংলাদেশের নিজস্ব ভোট ছাড়া বাকি 15 ভোটের মধ্যে মাত্র একটি ভোট, মানে পাকিস্তানের ভোট পাওয়ার মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক বিচ্ছিন্নতার চিত্রটি পরিষ্কার হয়ে উঠেছে। এই ঘটনা শুধু একটি বিশ্বকাপের সুযোগ হারানো নয়, বরং বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য একটি বিপজ্জনক পরিণতিও বটে। রাজনৈতিক সিদ্ধান্তের নামে ক্রিকেটকে জিম্মি করার এই প্রক্রিয়ায় সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে খেলোয়াড়রা, যারা বছরের পর বছর কঠোর পরিশ্রম করে বিশ্বকাপের স্বপ্ন দেখেছেন। তাদের সেই স্বপ্ন রাজনৈতিক উদ্দেশ্যের বলি হয়েছে। মুস্তাফিজুর রহমানের ঘটনাকে কেন্দ্র করে যে নিরাপত্তার অজুহাত তুলে ধরা হয়েছে, আইসিসি তার স্বাধীন মূল্যায়নে সেই দাবিকে ভিত্তিহীন প্রমাণ করে দিয়েছে। যেখানে আন্তর্জাতিক সংস্থা নির্ভরযোগ্য নিরাপত্তা ঝুঁকির কোনো প্রমাণ পায়নি, সেখানে বাংলাদেশের একগুঁয়েমি, বিশেষ করে বাংলাদেশের একজন উপদেষ্টা আসিফ নজরুলের একগুঁয়েমি এবং মিথ্যাচার, রাজনৈতিক প্রতিহিংসার যে প্রমাণ আমরা পেয়েছি, সেটা একটা ভয়ঙ্কর অবস্থায় নিয়ে গেছে বাংলাদেশের অবস্থানকে। এই সিদ্ধান্তের আর্থিক ক্ষতি অকল্পনীয়। টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ থেকে প্রাপ্ত অর্থ, স্পন্সরশিপের সুবিধা, খেলোয়াড়দের এক্সপোজার এবং দেশের ক্রিকেট ব্র্যান্ডিং এর যে মূল্য, তার পরিমাণ কোটি 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 টাকা। এই অর্থ শুধু বিসিবির কোষাগারে ক্ষতি নয়, এটি বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো, তৃণমূল পর্যায়ের ক্রিকেট উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিনিয়োগের সুযোগ হারানো। সর্বোপরি বিশ্বকাপের মতো প্ল্যাটফর্মে অনুপস্থিতি বাংলাদেশি ক্রিকেটারদের আন্তর্জাতিক বাজারে মূল্য কমিয়ে দেবে, যার প্রভাব দীর্ঘমেয়াদে ক্ষতিকর হবে ক্রিকেটারদের জন্যই। তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো আন্তর্জাতিক ক্রিকেট মহলে বাংলাদেশের বিশ্বাসযোগ্যতা এবং সম্মানের ক্ষতি। আইসিসির বোর্ড মিটিংয়ে যে বিচ্ছিন্নতা দেখা গেল তা প্রমাণ করে যে বাংলাদেশ ক্রিকেট কূটনীতিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এক সময় যে দেশ বড় 3 টিমের বিপরীতে মধ্য এবং নিম্ন আয়ের দেশগুলোর নেতৃত্ব দিত, সেই দেশ আজ আইসিসিতে একাকী দাঁড়িয়ে আছে। এমনকি জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজের মতো দেশগুলো বাংলাদেশের পাশে দাঁড়ায়নি, যা বাংলাদেশের নৈতিক অবস্থানের দুর্বলতাকে প্রমাণ করে। এই সিদ্ধান্ত যেভাবে নেওয়া হলো সেটিই সবচেয়ে বড় সতর্কবার্তা। ক্রিকেট প্রশাসনের মেরুদণ্ড কোথাও দাঁড়িয়ে নেই। বোর্ড যদি স্বাধীন যুক্তি সাজাতে না পারে, খেলোয়াড়দের স্বার্থকে অগ্রাধিকার দিতে না পারে, আলোচনার বিকল্প পথ যেমন নিরপেক্ষ সিকিউরিটি অডিটর যোগ করা, নির্দিষ্ট ভেন্যুতে অতিরিক্ত বাফার, দলীয় লিয়াজো অফিসার, এসব প্রস্তাব রাখতে না পারে, তাহলে বোর্ডের কি দরকার? বোর্ডের অস্তিত্ব কি রাখতে হবে কেন? এমনকি এখনো পরিস্থিতি আংশিক উদ্ধার করা যেত। ভারতের নিরাপত্তা পরিকল্পনায় যৌথ ওভারসাইট
ম্যাচ ডে প্রোটোকলে মানে আপগ্রেড, নির্দিষ্ট শর্তে অংশগ্রহণ, কিন্তু আমরা সে দরজাটিও বন্ধ করেছি একমাত্র এক ব্যক্তির একগুঁয়েমি এবং তার ভেতরে ভারত বিরোধী যে ভয়াবহ পাপ আছে লুকানো, সেই পাপের কারণে। যারা ভাবছেন দাঁতে দাঁত চেপে না যাওয়াটা একটা শক্ত বার্তা, তারা ভুলে যাচ্ছেন বার্তা কাকে দিলেন এবং তার বিনিময়ে কি হারালেন। চোরের সঙ্গে রাগ করে মাটিতে ভাত খাওয়া কেন ভাই? ভারত নিজ শক্তিতে, আইসিসি নিজ কাঠামোয় টিকে থাকবে ক্রিকেটে, কিন্তু বাংলাদেশের ক্রিকেটের ক্ষয় এখান থেকে শুরু হলো। আপনি লিখে রাখেন, প্রাইজ মানি নয়, র্যাঙ্কিং নয়, মূল ক্ষতি আত্মবিশ্বাস, বিশ্বাসযোগ্যতা এবং ভবিষ্যৎ সম্ভাবনার। ভারতে খেলতে না গেলে ক্ষতিটা নিশ্চয়ই ভারতের নয়, আইসিসির নয়, কোনো বিদেশি বোর্ডের নয়, ক্ষতি একমাত্র বাংলাদেশের, এর খেলোয়াড়, এর সমর্থক, এর বাজার, এর মর্যাদার। আমরা নিজেরাই নিজের মঞ্চ ভেঙে দিলাম। আলো থাকবে, ক্যামেরা চলবে, খেলা হবে, শুধু বাংলাদেশের জার্সিটাই থাকবে না, বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া হবে না। ইতিহাস এই শূন্যতাকে ব্যাখ্যা করবে কাপুরুষতা হিসাবে নয়, আরো কঠিন ভাষায় বলবে যে গর্ধব কত প্রকার এবং কত প্রকার কি কি হতে পারে তার প্রমাণ বাংলাদেশ দেখিয়ে দিয়েছে। মানে আগামী কয়েক বছর এই ভুল সিদ্ধান্তের সুদ সহ আসল মূল্য শোধ দিতে হবে মাঠে, বোর্ডরুমে, আর সবচেয়ে বেশি সমর্থকদের হৃদয়ে। এই সিদ্ধান্তের প্রভাব কেবল বর্তমানে সীমাবদ্ধ থাকবে না, ভবিষ্যতে অন্যান্য দ্বিপাক্ষিক সিরিজে ভারত বা অন্য দেশগুলো বাংলাদেশের সাথে খেলতে অনীহা প্রকাশ করবে, নিশ্চিতভাবেই করবে। আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রেও বাংলাদেশের অগ্রাধিকার কমে যাবে। সবচেয়ে বড় কথা, তরুণ প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে হতাশা, নিরাশা তৈরি হবে, যারা দেখবে যে তাদের মেধা এবং পরিশ্রম এসব অরাজনৈতিক ব্যক্তিদের অসুয়া আর মানে ঘৃণিত ভারত বিরোধিতার স্বার্থে উৎসর্গ হয়ে যেতে পারে, বলি দেওয়া হতে পারে। বাংলাদেশ রাষ্ট্র হিসেবে সেটা বলি দিয়ে দিবে। বিসিবির অবস্থান যতই যৌক্তিক মনে হোক, বাস্তবতা হচ্ছে এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের ক্রিকেটই। যে খেলা দেশের মানুষের আবেগের সাথে জড়িত, যে খেলা জাতীয় পরিচয়ের একটি অংশ, সেই খেলাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার পরিণাম অত্যন্ত ভয়াবহ। ভারতে খেলতে না গেলে ক্ষতিটা সত্যি কার? উত্তরটা আসলে স্পষ্ট, ক্ষতিটা বাংলাদেশের ক্রিকেটের, বাংলাদেশের ক্রিকেটারদের এবং সর্বোপরি আমার আপনার মতো ক্রিকেট প্রেমীদেরই। আসিফ নজরুলের কাছে জিজ্ঞেস করুন এই ক্ষতিটা সে কেন করলো বাংলাদেশের। সে তো উড়ে যাবে, বাংলাদেশের ক্রিকেট থাকবে, ধুঁকতে থাকবে। ভারতে গিয়ে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলবে না, এই হচ্ছে সিদ্ধান্ত। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে খেলোয়াড় এবং বিসিবির বৈঠক হয়েছে। সেই বৈঠকের পর শেষ পর্যন্ত বাংলাদেশের অনুরোধ যেহেতু আইসিসি রাখেনি, সুতরাং সেখানে খেলবে না। এবং এখানে বলা হয়েছে আমিনুল ইসলাম যে অপ্রাসঙ্গিক বলে বিবেচনা করা হচ্ছে, যে মুস্তাফিজ ইস্যু আইসিসি বিবেচনায় নিতে চায় না, সেটি ঘরোয়া বিষয় ভারতের। কিন্তু আইসিসি যেহেতু আন্তর্জাতিক ক্রিকেট তারা সংগঠিত করে, সুতরাং তারা আমলে নেয়নি। কিন্তু বাংলাদেশ মনে করছে যে নিরাপত্তা ইস্যুটা খুবই প্রধান এবং ভারত নিরাপদ না। এখনো পর্যন্ত যেটা আসিফ নজরুল বলেছেন যে তারা আশা রাখছেন, ভরসা রাখছেন যে শ্রীলঙ্কায় বিকল্প ভেন্যু হিসেবে যেই প্রস্তাব বাংলাদেশে সেটি বিবেচনা করবে। কিন্তু ধারণা করা যায় যেভাবে ভোটাভুটিতে সিদ্ধান্ত হয়েছে, সেখানে বাংলাদেশ মাত্র 2টি ভোট আর বাকি সব ভোট বিপক্ষে পড়েছে। সুতরাং এখানে আইসিসি তার অবস্থান থেকে সরবে না। আর এটাও মনে রাখা দরকার যে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি বিশাল প্রভাব রয়েছে আইসিসির উপরে, সুতরাং আইসিসি তার অবস্থান থেকে নড়বে না। এর অর্থ হলো যে বাংলাদেশ খেলছে না। এর মধ্যে পাকিস্তান আবার জানিয়েছে যে যদি বাংলাদেশ না খেলে তাহলে তারাও খেলবে না। সেটি কি চূড়ান্ত কথা কিনা সেটা বলা যাচ্ছে না, কিন্তু সেটা যদি হয় সেটা আবার আন্তর্জাতিক কূটনৈতিক ভাবে আবার ভিন্নভাবে ব্যাখ্যা করা হবে, সেটা আবার বাংলাদেশের জন্য খুব স্বস্তিকর হবে না। অন্তত ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ভবিষ্যতে এটা আবার একটা খারাপ নজির হবে যে এই ইস্যুতে পাকিস্তান এবং বাংলাদেশ এক হয়েছে। বরং বাংলাদেশ তার ইস্যুতে যদি অটল থাকে তাহলে এক ধরনের বিবেচনা করা যেতে পারে, যেহেতু বিষয়টা সম্মানজনক। মুস্তাফিজের মতন ভালো খেলোয়াড় ভারতে খেলতে পারছে না নিরাপত্তার কারণে, সুতরাং সেটা একটা কজ দেখানো যেতে পারে। আবার পরিস্থিতিটা এমন যে বাংলাদেশ যদি যেভাবে শুরু থেকে এই বিষয়ে এক ধরনের অসম্মানজনক, ভারতে কোনোভাবেই খেলবো না
এই অবস্থানটা এমনভাবে প্রচার হয়েছে যে শেষ মুহূর্তে যদি আসিফ নজরুল যদি বিবেচনাও করতেন খেলোয়াড়দের সাথে আলোচনা করে, কারণ খেলোয়াড়দের মধ্যে একটা অবস্থা ছিল যে তারা খেলতে চায়, তো আসিফ নজরুল যদি এটি আবার মানে সিদ্ধান্তটা উল্টে দিত যে না ঠিক আছে বাংলাদেশ খেলুক মানে ক্রিকেটের স্বার্থে, তাহলে কিন্তু একটা রাজনৈতিক ভাবে একটা চরম পরিস্থিতি তৈরি হতো বাংলাদেশে, আবার একটা অশান্তি সৃষ্টি হতো এবং সেটি করার জন্য অনেকেই হয়তো উদ্যত ছিল। সুতরাং আসিফ নজরুল রিস্ক নেয়নি, বাংলা বিসিবিও সেই রিস্ক নেয়নি। তার মানে হচ্ছে যে বহুল আলোচিত টি-20 সবচেয়ে এখন বিশ্বের জনপ্রিয় যে ওয়ার্ল্ড কাপ টি-20 ফরম্যাটের এই খেলার থেকে বাংলাদেশ এবার বঞ্চিত হচ্ছে মোটামুটি নিশ্চিত। আইসিসিও সিদ্ধান্ত নিয়ে রেখেছে বাংলাদেশ আজকের মধ্যে যদি সিদ্ধান্ত না জানায় অর্থাৎ নেগেটিভ হতে আইসিসি স্কটল্যান্ডকে সেখানে পিক করবে এবং এটাই সম্ভবত হতে যাচ্ছে 90% যদি মিরাকল কোনো কিছু না ঘটে, যদি আইসিসি হঠাৎ করে যদি ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত না নেয় তাহলে বাংলাদেশ বাদ হচ্ছে, স্কটল্যান্ড ঢুকছে। এখন আরেকটা বিষয় আসতে পারে, এই যে বাংলাদেশ আইসিসির কথা রাখলো না, এই ব্যাপারে যদি আইসিসির বোর্ড সভায় কোনো সদস্য রাষ্ট্র যদি প্রস্তাব করে যে এটা বিশ্বকাপ খেলাকে বিতর্কিত করলো বাংলাদেশ, সুতরাং এই ব্যাপারে একটা পানিশমেন্ট হওয়া উচিত, তখন কিন্তু বাংলাদেশ বেকায়দায় পড়তে পারে। সেক্ষেত্রে বাংলাদেশকে যদি আগামী 5 বছর বা 10 বছরের জন্য সাসপেন্ড করে, তাহলে বাংলাদেশের যে ক্রিকেট উন্মাদনা, ক্রিকেটকে ঘিরে যে নতুন একটা ক্রেজ সম্ভাবনা, সেটা কিন্তু শেষ হয়ে গেল, ফলে একটা ঝুঁকি রয়ে গেল। কিন্তু সেই ঝুঁকি থেকেও বাংলাদেশ বিবেচনা করছে তার আত্মসম্মান, মর্যাদা এবং ভারতের সাথে এখন সম্পর্ক যেই পর্যায়ে, সেখানে ভারতে খেলার সিদ্ধান্ত নেওয়াটা বেশ রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ হতো, এটাও সত্য। সব মিলায় ক্রিকেটের কি হবে না হবে তার থেকে সরকার হয়তো চিন্তা করেছে যে তার রাজনৈতিক অবস্থানটা বজায় থাকুক, যেহেতু ভারতের সাথে একটা কূটনৈতিক টানাপোড়েন আছে এবং বাংলাদেশ এক ধরনের ভারত বিরোধী অবস্থান নিয়ে বসে আছে, সুতরাং সেই অবস্থানটাকে আপহোল্ড করলেন আসিফ নজরুল খেলোয়াড়দের সাথে কথাবার্তা বলে। ফলাফল দেখা যাক, হয়তো আজকে রাতে বা কালকের মধ্যেই বোঝা যাবে যে বাংলাদেশ এর ফলে নেগেটিভ অর্থাৎ খেললো না বটে, কিন্তু এরপরের খেলাগুলোতে কি অংশ নিতে পারবে কিনা, বাংলাদেশের সাথে অন্য সদস্য রাষ্ট্রগুলো যারা ক্রিকেট খেলে তারা খেলবে কিনা, সেটাও কিন্তু একটা বিষয় চলে আসতে পারে। একটা বড় ধরনের ঝুঁকি তৈরি হলো বাংলাদেশের মান সম্মান রক্ষার স্বার্থে। ক্রিকেট অনেকটাই বলা যায় বলি হলো, এর ফলাফল নিশ্চয়ই ইতিবাচক হবে না। অন্যদিকে বাংলাদেশের ক্রীড়ানুরাগী বিশেষ করে ক্রিকেট প্রেমী মানুষগুলো এবার টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে দেখবে না, এটাও একটা বড় ধরনের একটা হতাশা। আজকে বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষেরা খুব একটা উৎকণ্ঠা, উদ্বেগ এবং চিন্তার মধ্যে আছে। কেন আছে? যে আর মাত্র কয়েকটা দিন পর বিশ্বকাপ শুরু হচ্ছে ভারতে, এবং এই বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ গত 1-1.5 বছর থেকে নিরলস চেষ্টা করার পর তারা বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। আপনারা জানেন যে বিশ্বকাপ যারা নিয়ন্ত্রণ করে তাদের সর্বোচ্চ সংস্থার নাম হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, আইসিসি। তো এই আইসিসিতে সাম্প্রতিক সময় যা হয়ে গেল বাংলাদেশকে নিয়ে, তা দেখে বাংলাদেশের আসিফ নজরুলের লজ্জা না হলেও বাংলাদেশে মুক্ত বুদ্ধির বিশ্ববিবেকের সাথে যারা তাল মিলিয়ে চলে, যারা মানুষকে মানুষ মনে করে, ওই শুয়োরদেরকে বাদ দিয়ে তাদের জন্য লজ্জার, অপমানের এবং আত্মহত্যার। আপনি দেখেন বাংলাদেশ ভারতে গিয়ে খেলবে না, কারণ বাংলাদেশের সাথে ভারতের কোনো যুদ্ধ হয়নি। পাকিস্তান 3-4 বার ভারতের সাথে যুদ্ধ করেছে। এই গত বছরও তেহলগ্রাম হত্যাকাণ্ড নিয়ে, সন্ত্রাসী হামলা নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়ে গেল। সেই যুদ্ধের পরও পাকিস্তান ভারতে খেলতে যাচ্ছে। আর পাকিস্তানকে যে আসিফ নজরুল, বাংলাদেশের এই জঙ্গি গোষ্ঠী, এই ডক্টর ইউনূসের জঙ্গি বাহিনী সকাল বিকাল আব্বা ডাকে, সেই পাকিস্তানও ভারতে খেলতে যাচ্ছে। কিন্তু পাকিস্তানের এই জারজ সন্তানরা
ভারতে খেলতে যেতে বাংলাদেশের ক্রিকেট প্রেমী খেলোয়াড়দেরকেও দিতে চায় না, আর ক্রিকেট প্রেমী মানুষদেরকেও বিশ্বকাপ খেলা দেখতে দিতে চায় না। গতকাল ভোটাভুটি হলো, মানে বাংলাদেশ তো মনে করছে পুরো বিশ্ব জয় করে ফেলছে। আসিফ নজরুল যেভাবে ফুটবলে কিক করে, মনে হয় যেন এইভাবে কিক করে পুরো বিশ্বটাকে উল্টিয়ে ফেলেছে। তো আসিফ নজরুল কি হলো কালকে 15টি সদস্য রাষ্ট্র যারা ওয়ার্ল্ড কাপ খেলে, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট যারা খেলে, তারা ভোটাভুটি করলো। আমাদের প্রতিবেশী শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, তারাও কিন্তু ভোট দিয়েছে। ভোট দেওয়ার পরে আসিফ নজরুলের আব্বার দেশ শুধু পাকিস্তান ছাড়া 15টি দেশের মধ্যে 14টি দেশ বাংলাদেশের বিরুদ্ধে ভোট দিয়েছে, এবং বিশ্বের সভ্য মানুষদের 14টি দেশ মনে করে ভারত একটি নিরাপদ রাষ্ট্র, শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য। গত ক্রিকেট জীবনে ভারতে কখনো পৃথিবীর কোনো খেলোয়াড় ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়ে, এশিয়া কাপ খেলতে গিয়ে বা অন্য কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে গিয়ে আক্রান্ত হয়নি। তার মানে হচ্ছে ভারতের একটা ক্লিন শিট। বাংলাদেশকে ভারতে খেলতে যেতেই হবে, এই ছাড়া আর কোনো পথ বাংলাদেশের জন্য বিকল্প হিসেবে রাখেনি। আমাদের দেশে যেই সব বেজরমারা বলতো আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান, তোদের সেই তালেবান ভাইয়েরাও তোদের বিরুদ্ধে ভোট দিয়েছে। সুরেরা বুঝলে এখন বোঝ, না বুঝলে বাংলাদেশ থেকে আফগানিস্তান, পাকিস্তানে যাওয়ার চেষ্টা কর। বাংলাদেশের মানুষ বুঝে গেছে, তোরা এসছিস নিজেদের পেট মোটা করবি, শরীর মোটা করবি, এবং এই বাংলাদেশটাকে লুটে পুটে খেয়ে এটাকে একটা জাহান্নাম বানিয়ে যাবে। শেখ হাসিনার জমানায় বাংলাদেশ ক্রিকেটের প্রভূত উন্নতি হয়েছে, সেটাকেও ধ্বংস করতে হবে। কালকে এই বিড়ি বিক্রেতা, এই বিড়ির কারিগর বলল কি, আমরা যে পদ্মা সেতু করেছি এটা না করলে বাংলাদেশে আমরা 10 টাকা করে কম দামে চাল খেতে পারতাম। কেমন বাটপার! আপনি চিন্তা করে দেখেন। আজকে আমিনুল ইসলাম বুলবুল বলছেন আমরা একটি মিরাকলের আশায় আছি। 14টি রাষ্ট্র, 15টির মধ্যে 14টি রাষ্ট্র তোমাদের বিরুদ্ধে ভোট দেওয়ার পরও আমিনুল ইসলাম বুলবুল তোমরা কিসের মিরাকলের আশা করো? মানে একটা বুদ্ধিভিত্তিক দেশ, একটা বুদ্ধিভিত্তিক চিন্তার মানুষ কি করে এইরকম অবাস্তব কথা বলে? আসিফ নজরুল, আসিফ নামে আরেকটা ক্রিয়া উপদেষ্টা ছিল, ওই বাটপার, সোর, বদমাইশ, জঙ্গি, এই দুইটা মিলে ডক্টর ইউনূসকে এটাতে বাধ্য করিয়েছে। না হলে ক্রিকেট কয় বলে এক ওভার হয়, কিভাবে মারলে ছক্কা হয়, ডক্টর ইউনূসের এইসব জানার সুযোগ নাই। তার চিন্তা ভাবনা হলো গরিবের কিভাবে শোষণ করে গরিবের টাকা এনে সুদ খেতে পারে, এর বাইরে ডক্টর ইউনূসের কোনো চিন্তা ছিল না। এই ভিন্ডিকটিভ নেচারের, এই অ্যাবনর্মাল এই মানুষটি যখন বাংলাদেশের ক্ষমতায় বসেছে, অর্থনীতিতে ধস নেমেছে, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন কোনো কাজ করার সুযোগ পাচ্ছে না, ক্রিকেট উচ্ছন্নে গেছে, সমাজ, রাজনীতি সবকিছু মাটির সাথে মিশে গেছে। এখন এই দেশটিকে শুরু করতে হবে আবার নতুন করে, দেশপ্রেম জাগতে হবে। এই সব পাগলা কুকুরদেরকে পাগলা গারদে পাঠাতে হবে। পাগলা গারদ যদি পাগলা কুকুরদেরকে পাঠানো না যায়, তাহলে এই দেশ, এই সমাজ মুক্ত হবে না, এই সমাজের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আপনি কি বুঝতে পারছেন কতটা হিউমিলিয়েশন বাংলাদেশের জন্য? 15টি দেশের মধ্যে 14টি দেশ বাংলাদেশের বিরুদ্ধে ভোট দিয়েছে। 15টির মধ্যে 14টি দেশ। চিন্তা করে দেখেন, যেই বাংলাদেশ পুরো পৃথিবীর কাছে, আইসিসির কাছে দাবি করতে চেয়েছিল যে আমাদের দাবি কি বৈধ, বাংলাদেশ যদি ভারতে খেলতে যায় বাংলাদেশের খেলোয়াড়েরা আক্রান্ত হবে। ভারতের এই বাংলাদেশের পক্ষে কিন্তু পাকিস্তান ভোট দেয়নি, পাকিস্তান ভোট দিয়েছে ভারতের বিপক্ষে।
কারণ পাকিস্তান ভারত শত্রু রাষ্ট্র, যার কারণে ভারতের বিরুদ্ধে ভোট দেওয়াই হচ্ছে পাকিস্তানের কাজ। কিন্তু এই ছাড়া বাংলাদেশ তার পাশে একটি দেশও পায়নি। তার মানেটা কি দাঁড়িয়েছে? এখন বাংলাদেশ যদি এবারে ওয়ার্ল্ড কাপে খেলতে না যায়, আমি আগেও বলেছি অন্তত 5 জন খেলোয়াড় আছে যাদের জীবনে এই একবারে বিশ্বকাপ ক্রিকেট খেলার সুযোগ এসছে। এরপরে বয়সের কারণে, ফর্ম না থাকার কারণে এবং নানাবিধ রাজনৈতিক সামাজিক আর্থসামাজিক প্রেক্ষাপটে এবং ভবিষ্যতে আরো ভালো খেলোয়াড় আসার প্রেক্ষাপটে এই খেলোয়াড়রা জীবনে কোনোদিন আর ওয়ার্ল্ড কাপ টি-20 খেলার সুযোগ পাবে না। তাহলে আপনি খেয়াল করে দেখেন, শুধুমাত্র দেশের জন্য নয়, যেই খেলোয়াড় যার জীবনের স্বপ্ন ছিল এটা, সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে না। আপনারা একসময় জানেন যে জিম্বাবুয়ে পৃথিবীর ক্রিকেটে টপের দিকে ছিল, টপ 10 টপ 5 যদি বলা হতো যে জিম্বাবুয়ের এন্ডি প্লাওয়ার, গ্র্যান্ড প্লাওয়ার, হিথ স্ট্রিক, এদের নাম কে শুনে নাই? জিম্বাবুয়ের বুলাওয়ে টেস্ট হতো। জিম্বাবুর ক্রিকেট পৃথিবীকে ডমিনেন্ট একটা ক্রিকেট টিম ছিল পৃথিবীতে। সেই ক্রিকেট টিম রাজনীতির জাতাকলে পড়ে ধ্বংস হয়ে গেছে। বহু ক্রিকেটার দেশ ছাড়তে হয়েছে। এই হিথ স্ট্রিকের মতো খেলোয়াড়ের যে বাগান বাড়িটারি সেগুলা ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। সেই জায়গায় জিম্বাবুয়ের ক্রিকেট যে পতিত হয়েছে আজকে পর্যন্ত, এখন জিম্বাবুয়ে ক্রিকেট এখনো উঠে দাঁড়াতে পারেনি। বাংলাদেশ ক্রিকেটকেও ঠিক একই চেষ্টা করা হচ্ছে। সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটের 1 নম্বর খেলোয়াড় ছিল দীর্ঘদিন, 5-6 বছর পর্যন্ত টানা 1 নাম্বার অলরাউন্ডার ছিল সাকিব। বাংলাদেশ ক্রিকেটকে যা দিয়েছে এই আসিফ নজরুল, এই ডক্টর ইউনূস, এই হারামজাদারা বাংলাদেশকে কিছুই দিতে পারে নাই। সেই সাকিব আল হাসান মিথ্যা মামলা নিয়ে পৃথিবীর দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে, নিজের দেশে পর্যন্ত যাইতে পারে না। নিজের দেশের খেলোয়াড়কে যে দেশ সিকিউরিটি দিতে পারে না, সেই দেশ ভারতের কাছে সিকিউরিটি চায়। এই ভারত কি তোদের আব্বারে যে তোদের ভারত সিকিউরিটি দিবে? তোরা তোদের নিজেদের খেলোয়াড়কে সিকিউরিটি দিতে পারিস না, ভারতের কাছে সিকিউরিটি এর চেয়ে বেশি চাস কেন? অসভ্যদের লজ্জা নেই, শরম নেই, চক্ষু নেই। এই সকলখোররা শুধু দেশটাকে শেষ করছে না, এই দেশের ক্রিকেটটাকেও শেষ করে দিচ্ছে। এখন আপনারা আজকে দেখবেন বিকালবেলায় নতুন কি কাহিনী হতে পারে? নতুন একটা কাহিনী আসতে পারে যে ঠিক আছে, ভারত যেহেতু বাংলাদেশের জন্য নিরাপদ না, আমাদের খেলোয়াড়রা কলকাতায় হেলিকপ্টার নিয়ে, উড়োজাহাজ নিয়ে যাবে, ওখান থেকে ডাইরেক্ট খেলার মাঠে যাবে, খেলে আবার চলে আসবে। এইরকম একটা সিদ্ধান্ত আসার সমূহ সম্ভাবনা আছে। কেননা ক্রিকেটাররা ক্রিকেট খেলতে চায়, ক্রিকেটের সাথে যারা জড়িত তারা ক্রিকেট খেলার পক্ষে, শুধু বিপক্ষে হচ্ছে এই আসিফ লুচ্ছা, এই ডক্টর ইউনূস সুদখোর বাটপার, এবং ওই যে আরেকটা আগে মন্ত্রী ছিল এটা, আর আমাদের কুমিল্লার আরেক বাটপার আসিফ আকবর। 3টা আসিফ, আপনি খেয়াল করে দেখেন, এই 3টা আসিফ মিলে বাংলাদেশ ক্রিকেটটাকে জবই করে দিচ্ছে। এক হলো আসিফ নজরুল, যেটা লুচ্চা, পরনারীর প্রতি লিপ্সা বেশি সেটা। আরেকটা হচ্ছে আসিফ আকবর, আরেকটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই 3 আসিফ মিলে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে। এখন এই ধ্বংসের হাত থেকে রক্ষা করার দায়িত্ব বাংলাদেশের মানুষকে রাস্তায় নেমে আসতে হবে, ক্রিকেট বাঁচাতে হবে, বাংলাদেশের মানুষকে সোচ্চার হতে হবে। এবং ক্রিকেট প্রেমী যেই সব পরিচালক পরিষদে রয়েছেন, যারা নীতি নির্ধারণীতে আছেন, তারা এই বাটপারদের উপরে প্রেসার ক্রিয়েট করতে হবে। তা না হলে জিম্বাবুয়ের মতো বাংলাদেশের ক্রিকেটও কোরবানি হয়ে যাবে। আপনারা বোঝেন, 14টি দেশ যারা বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে, তারা কিন্তু এই 14টি রাষ্ট্র বাংলাদেশের সাথে আগামী 1 বছর কোনো টি-20 খেলবে না। কারণ বিশ্বকাপের পরে যারা নির্ধারিত হবে, তারাই বিশ্বকাপের সাথে যারা জড়িত, তারাই কিন্তু একটি দেশের সাথে আরেকটি দেশ, আরেকটি দেশের সাথে আরেকটি দেশ খেলবে। এবং বাংলাদেশ যদি না খেলে, আগামীকাল আপনারা খবর পাবেন সেখানে এই
স্কটল্যান্ডকে স্থলাভিষিক্ত করা হতে পারে। তাহলে স্কটল্যান্ড যদি স্থলাভিষিক্ত হয়, তাহলে বিশ্বকাপ খেলুড়ে দেশগুলোর মধ্যে যে ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেট T20 ক্রিকেট পরবর্তী সময়ে যে গেমগুলো হবে সেগুলো তাদের মধ্যে এক্সচেঞ্জ হবে। বাংলাদেশ ছাগলের 3 নম্বর বাচ্চা, এক বাচ্চা 2 বাচ্চা দুধ খাবে, আর 3 নম্বর বাচ্চা দেখে দেখে মোছে তা দেবে। বাংলাদেশ এখন পতিত স্বৈরাচার, একটা কি বলবো, বাংলাদেশ এখন পেশিবাদ যাকে বলে, পেশিবাদ শব্দটা তাদের মুখে বারবার শুনবেন, কিন্তু পেশিবাদ হচ্ছে তারা। বাংলাদেশের মানুষ ক্রিকেট খেলতে চায়। হাদিদের মতো অসভ্য যারা, তারা এই ন্যারেটিভটা ভারত বিরোধী তৈরি করেছে। আজকে আপনারা জানেন ভারত কিন্তু তার ভিসা বন্ধ করে রেখেছে বাংলাদেশিদের জন্য, শুধুমাত্র সিরিয়াস অসুস্থ মানুষ তারা আর কাউকে ভিসা দিচ্ছে না। আজকে যদি ভারত যদি ভিসা খোলে, আগামীকাল 3 লক্ষ অ্যাপ্লিকেশন ডিসপোজ করতে হবে। প্রতি বছর 30 লাখ মানুষ ভারতে চিকিৎসার জন্য, বেড়ানোর জন্য, বাজারের জন্য যায়। ভারতের ডিজেল ভালো লাগে, ভারতের চাল ভালো লাগে, তেল ভালো লাগে, ভারতের চিনি ভালো লাগে, ভারতের পেঁয়াজ খেতেও ভালো, ভারতের গরুর কোরবানি দিয়ে গোশত খাইতেও ভালো। শুধুমাত্র ভারতে ক্রিকেট খেলতে যাইতে, মানে নিজেদেরকে আমি কি হনুরে, মুই কি হনুরে দেখানো চেয়েছিল। পৃথিবী সিলমারে দিছে যে বাংলাদেশ তুমি কিচ্ছু না, তুমি কিচ্ছু না, তোমাকে গণার সময় নাই। তুমি আসলে আসতো, না আসলেও বিশ্বকাপ চলবে। আসুন এই বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে এই জঙ্গি, এই পেশিবাদ, এই অবৈধ সরকারদের হাত থেকে মুক্ত করে বাংলাদেশ ক্রিকেটকে মুক্তি করি। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে।